গোপালগঞ্জবাসী যেভাবে নিজেদেরকে নিরস্ত্র অবস্থায়, আপনি মজার ব্যাপার কি জানেন? এই যে গেছিল ওরা যে এই এনসিপির ছেলেপেলেগুলা সার্জিস, হাসনাত, মানে কতগুলা পাজি, এরা যে গেল সাথে কতগুলো মেয়েকে নিয়ে গেছে। ওই যে জারা-টারা কি মেয়ে আছে না? আমি এই মেয়েদের কথা আমার 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 যাই হোক সেটা অন্য প্রসঙ্গ, অন্য কোনোদিন আমি আপনাকে এই মেয়েগুলার কথা একদিন বলবো। ক্যারেক্টার অ্যাসাসিনেশন না। তাদের উদ্দেশ্যটা নিয়ে আমি একদিন কথা বলতে চাই। ওদেরকে ফেলে পালিয়ে চলে গেছে এবং ওদেরকে প্রোটেকশন দিছে গোপালগঞ্জবাসী। আপনি চিন্তা করেন, গোপালগঞ্জবাসী প্রোটেকশন দিয়ে তাদেরকে ইয়াতে পৌঁছায় দিছে, ওদের ইয়াতে হেডকোয়ার্টারে। আপনি সার্কিট হাউস ইয়াতে পৌঁছে দিছে। আপনি কি ভাবতে পারতেছেন? এরা হবে নেতা, এবং ইউনূস এই ছেলেগুলাকেই বেছে বেছে অপদার্থ, যারা নাকি এটা কি বলে কুচক্রী, কারণ তারা তো আর ছোট বাচ্চা না। আমাদের বিদেশে 18 বছর হলে বলে নাও তুমি ইউ আর অন ইউর ওন, তুমি তোমার নিজের পয়সা আর্ন করো। সো ওরা তো যথেষ্ট বড়, 30+ বা 25+, দে আর গুড এনাফ। আমাদের এই সময় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করে ফেলছে, তার মানে তারাও কুচক্রী। ইউনূস তার মতো কিছুগুলো কুচক্রী ছেলে পেলে মানুষজন জোগাড় করছে। আসিফ নজরুল, এই যে তারপরে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে না, এগুলোকে জোগাড় করছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এগুলোকে জোগাড় করছে। তো এরা হবে, এই যে সার্জিস, এই যে হাসনাত, এরা হবে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নেতা, এবং আমাদের অনেক বিপ্লবী বন্ধুরাও বলে ভবিষ্যতের নেতা। এই নেতা যদি হয় বাংলাদেশে, তো বাংলাদেশ একটা জেলা, সেটাকে 4 পাশ থেকে ঘিরে ফেলছে। ভাই 4 দিন হয়ে গেল, এখনো কারফিউ কেন? ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে, আপনি কি ছবিটা দেখছেন? ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে বাবা গেছে দুধ কিনতে, সেখান থেকে ধরে বাচ্চা সহ ভ্যানে উঠে ফেলছে। আপনি এই যে এখানে কোনো মানবাধিকার আপনি দেখতে পাচ্ছেন না? কারণ ওরা তো আমাদের অধিকারের জন্য তো ওরা এই ক্ষমতায় বসে নাই। বাংলাদেশের আপামর জনগণের অধিকারের জন্য তারা আসে নাই। 1971 সনে ফিরে যান। বঙ্গবন্ধু কেন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন? বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন কারণ আমরা নিষ্পেষিত হচ্ছিলাম, আমরা 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 বঞ্চিত হচ্ছিলাম, আমরা শাসকের দ্বারা শোষিত হচ্ছিলাম। বঙ্গবন্ধু ছিলেন মানুষের পক্ষে, আর এক দল মানে পাকিস্তানিদের পক্ষে ছিলেন, রাজাকার জামাত, তারা পাকিস্তানিদের পক্ষে ছিলেন। তারা ওই বাংলাদেশের মানুষের পক্ষে ছিলেন না, তখনকার 7 কোটি মানুষের পক্ষে। তো এখনো তো তারা নাই, কারণ তারা তো থাকবে না আসলে। বাংলাদেশের মানুষ, আপনি আমাদের অধিকার কিভাবে আপনি তাদের কাছ থেকে আশা করেন? তারা তো আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে আসে নাই। যদি আসতো, যদি আপনি কোথায় দেখছেন ইটস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যারা আন্দোলন করেছে, হ্যাঁ, যারা আন্দোলনের ফেস ছিল, ধরেন আসিফ নজরুল, ধরেন বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন মহিলারা যারা ছিলেন উপদেষ্টা মণ্ডলীতে, প্রত্যেকে দেখেন আন্দোলনটা শেষ করে ক্ষমতার ভাগাভাগিতে বিভিন্ন জায়গায় বসে গেলেন। ইভেন তো শফিক, যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব, গোলাম মর্তুজা আমেরিকাতে চলে গেছে প্রেস মিনিস্টার হয়ে। বিবিসির ওই ছেলে লোক প্রেস মিনিস্টার হয়ে যুক্তরাজ্যে চলে গেছে। প্রত্যেকটা মানুষ, তার মানে কি, তাদের ইন্টারেস্ট ছিল সাজানো গোছানো একটা বাংলাদেশকে ব্যবহার করে তারা তাদের ক্ষমতার মসনদে যাবে এবং পাকিস্তানি এবং রাজাকারদের রিইনস্টেট করবে। সেখানে বাংলাদেশের মানুষের মানবাধিকার তো থাকবেই না। আমি একটু আপনাকে থামাচ্ছি। আপনি যে কারণে বলছেন যে মানবাধিকার থাকবে না, যে কারণগুলো বা যে ব্যাখ্যাগুলো দিলেন, সেটার অন্যতম কারণ হচ্ছে আমরা দেখলাম সেনাবাহিনী সেদিন সেখানে গুলি করেছে নির্বিচারে, এমনকি একটি ডেড বডি অথবা মৃত্যুপ্রায় একজনের বুকের উপরে বুট দিয়ে আঘাত করছে, এই দৃশ্যগুলো দেখলাম। কিন্তু গত বছর জুলাই আগস্টের শেষ দিকে যখন আমরা শুনলাম যে এই সেনাবাহিনী শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘন হতে পারে, এইরকম একটি আশঙ্কায় তারা কোনো অভিযানে, তারা কোনো সক্রিয়তা দেখায়নি, অর্থাৎ তারা অ্যাকশনে যায়নি। তারা বলেছে
বাইরে থেকেও বিদেশ থেকে তাদেরকে বলা হয়েছে তোমরা যদি অ্যাকশনে যাও মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হবা। তাইলে সেই জায়গায় তো সেনাবাহিনী তো এই দায়িত্ব পালন করেছে, তারা মানবাধিকার তাহলে আর লঙ্ঘন করলো কোথায়? আপনি আমি প্রসঙ্গটাতে আসছিলাম, আমি জানি আপনি প্রশ্নটা করতেন সেনাবাহিনী। আচ্ছা, গত 54 বছরে সেনাবাহিনীর অবস্থাটা আপনি বিবেচনা করেন, কতগুলো কূপ হয়েছে। আর বাংলাদেশের মানুষের এই যে এই সময়টাতে আজকে মানে 24 থেকে আপনি যদি ধরেন, সবচাইতে বেশি বাংলাদেশের মানুষের প্রোটেকশন দেওয়ার প্রয়োজন ছিল সেনাবাহিনীর। সেনাবাহিনী কি দিতে পেরেছে? সেনাবাহিনী কি পৃথিবীর বিভিন্ন দেশে যে শান্তি রক্ষা মিশনে যাবে, ওখানে কোনো কিছুই করতে হয় না, তারপরে একগুচ্ছ টাকা নিয়ে বাংলাদেশে আসবে, আবার বাংলাদেশে ভালো অবস্থায় থাকবে, ভালো বাড়িটা তাদের, ভালো রেশনটা তাদের, ভালো খাবারটা তাদের। প্রোটেকশন তো দিতে আমরা দেখলাম 16 তারিখ এই যে কয়েকজনকে ওই প্রসঙ্গে আমি আসছি, নিয়েছে সেটা ওইটা আমি আসছি। আমি বলছি মানুষকে, বাংলাদেশের মানুষকে। আমি বাংলাদেশের মানুষ আর এই যে রাজাকার, জামাত, তারপরে ইউনুস বাহিনী এবং তার যে ল্যাংবোট এনসিপি নাকি নতুন পার্টি হয়েছে, তাদেরকে আমি আলাদা রাখছি। তারা তো বাংলাদেশের মানুষ না আসলে। দে আর মানে ফুলফিলিং মানে তারা কাদের ইন্টারেস্ট ফুলফিল করছে? পাকিস্তানের ইন্টারেস্ট ফুলফিল করছে। তারা মুক্তিযুদ্ধের পরিপন্থী। তো আমি তো তাদেরকে বাংলাদেশের মানুষ বলবো না। তো আমাদের সেনাবাহিনীর প্রোটেকশন দেওয়ার কাদেরকে কথা? আমার বাংলাদেশের মানুষকে তো প্রোটেকশন দেওয়ার কথা ছিল। সে কি দিয়েছে? সে বুট দিয়ে একটা বাচ্চা ছেলেকে বুট দিয়ে পিটিয়ে, বুট দিয়ে লাথি দিয়ে মেরে ফেলেছে, এবং একটা পুলিশ একটা বাচ্চা ছেলেকে বলতেছে একে কোথায় রাখবো, কোথায় রাখার জায়গা নাই, তাই মেরে ফেলেছে। এটা একটা কোনো কথা হলো? এবং সেনাবাহিনী, আপনি মানে এই সেনাবাহিনীতে আমাদের দরকারটা কি এই সেনাবাহিনীর? এবং আপনি কোথায় মানে কোন জায়গাটায় আপনি শুনছেন এটাকে? এটা তো আইন সিদ্ধ নয়। পুলিশ সেনাবাহিনীর সাজোয়া জানে করে যে এরা গেল, আমি এটা রিপিট করতে চাই না, কারণ আমি জানি সবাই শুনতেছে এটা। মানে এটা কোনো লয়ের মধ্যে পড়ে না। এটা একটা খুবই, আর সবচেয়ে বড় কথা, চকরিয়াতে গিয়েও ধাওয়া খেয়ে এসছে এই যে ইউনূসের দল। চকরিয়াতে গিয়ে ধাওয়া খেয়ে আসছে বিএনপির লোকের কাছে, একটা বড় রাজনৈতিক দল। গোপালগঞ্জ গিয়ে ধাওয়া খেয়ে আসছে আওয়ামী লীগের কাছে, আরেকটা বড় রাজনৈতিক দল। দ্যাট মিনস বাংলাদেশের মানুষ তাদের পছন্দটা জানে। বাংলাদেশের মানুষের একটা নির্দিষ্ট পছন্দ আছে। মানে ওদের ইউনূস তো আসলে রাজনীতি করেন নাই। ইউনূস একটা কমপ্লিটলি পিওর বিজনেসম্যান, এবং বিজনেস করার জন্য ইউনূস সাহেব আমাদের বাংলাদেশকে ব্যবহার করেছে, এবং সেটা দিয়ে সে লবিং টবে। আপনি তো কখনো শুনেছেন ইউনূস সাহেব আমাদেরকে কোনো ডোনেশন দিয়েছে? বাংলাদেশকে দেয়নি। উল্টা শেখ হাসিনা তার ডুবে যাওয়া গ্রামীণ ব্যাংকে উদ্ধার করেছে। তার মানে ওটা যদি না করতেন তাহলে আজকে আমাদের এই ভদ্রলোক আমাদের মাথার উপরে এসে বসতেন না, মরেই মানে ওটা ডুবেই যাওয়া উচিত ছিল। কারণ গ্রামীণ ব্যাংক দিয়ে কি হচ্ছে, আমাদের লাভটা কি? তো সেনাবাহিনীর কথা যদি আপনি বলেন, এরকম ব্যাকবোনলেস, স্পাইনলেস সেনাবাহিনী দিয়ে আমাদের আসলে বাংলাদেশের মানুষ, আমরা 11 মাস দেখেন আমরা কিন্তু বলতেছি সেনাবাহিনী উই ওয়্যার ডাউটফুল। হ্যাঁ, সেনাবাহিনী তো আমাদের জন্য থাকবে, উনি বলছে আমি মানুষের জন্য থাকবো। উনার তো দায়িত্ব ছিল শেখ হাসিনা গভর্নমেন্টকে প্রোটেক্ট করার, উনি সেটা করেন নাই। কেন? উনি বাংলাদেশের মানুষের সাথে থাকবেন। এখন একটা জেলায় আপনারা যে সারাশি অভিযান চালিয়ে এখনো কারফিউ দিয়ে আপনারা তাদের নির্বিচারে মানুষকে মারছেন। এই পর্যন্ত শুনছি জানেন ভাই, 3000-এর উপরে মামলা হয়ে গেছে, 350-400 জেলে, মহিলা পুরুষ শূন্য। মহিলারাও যদি হাজবেন্ড না পায় ওয়াইফকে জেলে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন যে দেখা গেছে। হ্যাঁ, এবং আপনি চিন্তা করেন একটা দেশে একটা জেলাকে অ্যাটাক করার জন্য পুলিশ কন্ট্রোল রুমে আইন উপদেষ্টা মানে আসিফ নজরুল, তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব উপদেষ্টা, আরেকটা কি স্বরাষ্ট্রমন্ত্রী, এরা বসে বসে এরা বলতেছে
মানে বাংলাদেশটা আসলে কোথায় কোন দিকে যাচ্ছে? এট দ্য সেম টাইম এই যে আমার কাছে কি মনে হয় জানেন মারুফ ভাই, এই পুরো ঘটনাটা আপনি দেখবেন যখনই বাংলাদেশের সাথে এই যে ইউনুস মানে মার্কিনীদের সাথে কোনো একটা প্ল্যান প্রোগ্রাম করে সেন্ট মার্টিন দিবে, দেশের মধ্যে একটা অন্য ধরনের ক্রাইসিস তৈরি করে দিবে, ডাইভার্ট হয়ে যায় যেন আমাদের আমাদের মনোযোগটা যেন সরে যায়। এখন কি নন ডিসক্লোজার একটা তারা চুক্তি তারা করছে যুক্তরাষ্ট্রের সাথে, তাই না? আপনি ঠিক সেই সময়টায় গোপালগঞ্জ, আপনি বুঝতে পারতেছেন আমাদের কিন্তু এখন সময় নাই, যে কারণ কি যেখানে আমাদের মানুষ মরে যাচ্ছে সেখানে আমাদের তো আর কিছু দেখার সুযোগ নেই, আমরা টোটাল মনোযোগটা সরে গেল। এখন এই ফাঁকে তারা কিন্তু যা করার চুক্তি টুক্তি সাইন করে ফেলবে। অন্তর্বর্তীকালীন সরকার কি কোনো চুক্তি সাইন করতে পারে? এই যে ছোটখাটো আমি দেখছিলাম ওদের কি বাসদ বোধহয় একটা কোনো একটা, এরা তো ওদের সাথে গিয়ে প্রথমে করছে, এখন বলতেছে যে কোনো একটা বোধহয় প্রতিবাদ জানাইছে, রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টের নামে যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করা যাবে না। এগুলো করে তো আর লাভ নাই। আমাদেরকে পুরা বাংলাদেশের মানুষকে একের পর এক, এখন জামাত চলে আসছে সমাবেশ করতে, ওরা চকরিয়া চলে গেছে, গোপালগঞ্জ থেকে ধাওয়া খেতে চকরিয়া চলে গেছে, চকরিয়া থেকে ধাওয়া খেয়ে দেখবেন সিলেট চলে যাবে, এরকম চলবে। আমরা পাবলিক, আমরা তো মানে আমরা আসলে এগুলোর সাথে তো পরিচিত না, আমরা ওই যেটা তাৎক্ষণিক হয় সেটা নিয়ে চিন্তা করি, ভেতরে পেছনে পেছনে যে এরা কি করছে। এবং আমার এটা বিশ্বাস করেন মারুফ ভাই, কখনো জানবেন ওনারা আমাদেরকে মনোযোগটা সরিয়ে রাখার জন্য গোপালগঞ্জ, হ্যাঁ বঙ্গবন্ধুর সমাধি তারা ভাঙার চেষ্টা করবে, যদিও আমার ধারণা পারবে না, বাঙালি জেগে গেছে, ভাঙার চেষ্টা করবেই 32 নম্বরের মতো। 32 নম্বরে তো দেখেন কয়টা বলবো, সেনাবাহিনীর পাহারায় 32টা ভেঙে ফেললো। এখন বঙ্গবন্ধুর সমাধি ভাঙলেও বাকি পারবা তোমরা মানুষকে মন থেকে বঙ্গবন্ধুকে সরাতে? কিন্তু এই টোটাল ঘটনাটার মূলে যেটা আমার মনে হয় যে তারা আসলে মানুষের মনোযোগটাকে সরিয়ে রাখার চেষ্টা করেছে, একটা জায়গায় ব্যস্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু এই দিক দিয়ে তারা এই চুক্তিগুলার কোনো কিছু বাস্তবায়ন করার চেষ্টা করছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এবং এই চুক্তি আমাদের জন্য ভবিষ্যতে আমাদের অর্থনীতি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল বিভিন্ন অন্যান্য কূটনৈতিক সম্পর্ক, অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক, যেগুলা আমি এগুলা বলতে চাচ্ছি না, কারণ আমরা এটা অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এটার সত্য মিথ্যা যায় না। আপনার চ্যানেলে এসে বলছে, আপনার চ্যানেল দেখা যাবে একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন, কিন্তু আমার গাট ফিলিংস বলে এই চুক্তি আমাদের জন্য ফলপ্রসূ হবে না, খুবই খারাপ কিছু হবে। এবং সেটার থেকে মনোযোগ সরানোর জন্য গোপালগঞ্জের ম্যাসাকারটা তারা এত তাড়াতাড়ি করলো এবং এতগুলা মানুষকে তারা মানুষের জীবন দিতে হলো এবং একটা জেলাকে তারা এই অবস্থায় নিয়ে গেল। তাহলে এই যে গোপালগঞ্জের পুরো বিষয়টি আমরা গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া নিয়ে তো আর কথা বলে লাভ নেই, আন্তর্জাতিক কোন মিডিয়া এটি ফলো করে তুলে ধরেছে, যদিও কোন মিডিয়া আবার যেগুলোকে আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারন্যাশনাল কানেকশনের প্রভাবে কিছুটা হয়তো কাটছাট করেছে, কিছুটা না, আল জাজিরা তো একদম পুরোই ওদের কথা বলেছে, আমি নাম ধরে পত্রিকার কথা বলতে পারি। সেই ক্ষেত্রে যতটুকুই এসছে, আপনি কি মনে করেন, যেহেতু আপনি কানাডায় থাকছেন, বহির্বিশ্বে কি এটি সেইভাবে ফোকাস হয়েছে, দেখলো বাংলাদেশের এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কি বহির্বিশ্বে নজর কেড়েছে বা কিভাবে কেড়েছে, আপনার কি মনে হয়? এই গোপালগঞ্জের ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ নজর কেড়েছে। যেমন আমরা জানি যে আপনিও নিজে জানবেন যে ব্যারিস্টার নিঝুম মজুমদার এবং একটা গ্রুপ মিলে তারা একটা অভিযোগ দায়ের করছে, মানে এই যে এই ঘটনাটা ঘটলো এবং সার্টেন ডিস্টিংস কিছু মানুষের যে আর্মি অফিসার, সেনা অফিসার যারা যুক্ত ছিলেন এই ম্যাসাকারের সাথে, সবার নামে একটা লিস্ট করা হয়েছে এবং ওনারা একটা অভিযোগ দায়ের করছেন। এবং এইটা নিয়ে কিন্তু বিভিন্ন, আপনি যদি দেখেন নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, বিভিন্ন মিডিয়া হাউসগুলো এবং মানবাধিকার সংস্থাগুলো প্রচুর কথা বলছে। এবং আমার কাছে কি মনে হয় জানেন, অসুরেরও কিন্তু বিনাশ হয়েছে, হয় না? এই যে ইউনূসের অতিরিক্ত চালাকি, মানে হয় না যে একটা সময় খারাপ করতে 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 একটা সময় নিজের প্যাচে নিজে পড়ে যায়। ওনার এটা বোধহয় গোপালগঞ্জ দিয়ে শুরু হলো। হ্যাঁ, আমরা অনেক প্রাণ হারালাম, আমাদের অনেক ক্ষতি হলো,
অনেক বাচ্চারা তাদের পিতা হারালো, স্বামীকে হারালো, সন্তান হারালো। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। কিন্তু বিনিময়ে গোপালগঞ্জবাসী যেভাবে নিজেদেরকে নিরস্ত্র অবস্থায়, আপনি মজার ব্যাপার কি জানেন? এই যে গেছিল ওরা যে এই এনসিপির ছেলেপেলেগুলা সার্জিস, হাসনাত, মানে কতগুলো পাজি, এরা যে গেল সাথে কতগুলো মেয়েকে নিয়ে গেছে। ওই যে জারাটারা কি মেয়ে আছে না? আমি এই মেয়েদের কথা আমার আমার যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, অন্য কোনোদিন আমি আপনাকে এই মেয়েগুলার কথা একদিন বলবো। ক্যারেক্টার অ্যাসেসিনেশন না, তাদের উদ্দেশ্যটা নিয়ে আমি একদিন কথা বলতে চাই। ওদেরকে ফেলে পালিয়ে চলে গেছে এবং ওদেরকে প্রোটেকশন দিছে গোপালগঞ্জবাসী। আপনি চিন্তা করেন, গোপালগঞ্জবাসী প্রোটেকশন দিয়ে তাদেরকে ইয়াতে পৌঁছাই দিছে, ওদের ইয়াতে হেডকোয়ার্টারে। আপনি সার্কিট হাউস ইয়াতে পৌঁছে দিছে। আপনি কি ভাবতে পারতেছেন এরা হবে নেতা? এবং ইউনূস এই ছেলেগুলাকেই বেছে বেছে অপদার্থ, যারা নাকি এটা কি বলে কুচক্রী, কারণ তারা তো আর ছোট বাচ্চা না। আমাদের বিদেশে 18 বছর হলে বলে নাও তুমি ইউ আর অন ইউর ওন, তুমি তোমার নিজের পয়সা আর্ন করো। সো ওরা তো যথেষ্ট বড়, 30+ বা 25+, দে আর গুড এনাফ। আমাদের এই সময় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করে ফেলছে, তার মানে তারাও কুচক্রী। ইউনূস তার মতো কিছুগুলো কুচক্রী ছেলে পেলে মানুষজন জোগাড় করছে। আসিফ নজরুল, এই যে তারপরে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে না, এগুলোকে জোগাড় করছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এগুলোকে জোগাড় করছে। তো এরা হবে, এই যে সার্জিস, এই যে হাসনাত, এরা হবে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নেতা। এবং আমাদের অনেক বিপ্লবী বন্ধুরাও বলে ভবিষ্যতের নেতা। এই নেতা যদি হয় বাংলাদেশে, তো বাংলাদেশের অবস্থা তো এরকম হবেই। কিন্তু এই নেতাদের মেনেই তো আমরা দেখলাম, যাদেরকে অনেক সময় আমরা নেতা মেনেছি বিভিন্ন ক্ষেত্রে, যাদেরকে আমরা এক ধরনের নমস্য জন মনে করতাম, যাদের অনেক শ্রদ্ধা করতাম, সেই রকম অনেক নেতারা, স্পেশালি যেমন বাম ধারার অনেক নেতারা আছেন, জাসদের কেউ কেউ আছেন। জাসদ তো এখন খন্ড বিখন্ড, কোনো জাসদের যারা অনেক সিনিয়র মানুষ, সবাই তাদেরকে সম্মান করত। তো তারাও তো দেখি এই আপনি যাদের কথা বললেন, এবং যারা ওই যে আর্মির জানের খোলসের মধ্যে ঢুকে গেলেন, তাদেরকে নেতা মেনেই তাদের পিছনে পিছনে ঘুরছেন, তাহলে সেটা কেমন কথা? খুবই মজার একটা প্রশ্ন করলেন। তাদেরকে নেতা মানছে আমাদের সেই ভ্যাটার্ন, আমাদের সেই পরীক্ষিত নেতারা, তাই না? আপনি যদি কম্প্রোমাইজড হন, আপনি যদি আপনার নীতিতে কম্প্রোমাইজড হন, আপনি যদি আপনার নিজেকে বা দেশকে বা মানুষকে ব্লাফ দেন, একটা সময় আপনাকে আর কেউ নেতা মানবে না, আপনার কাউকে নেতা মানতে হবে। আপনি যেরকম সেরকম লোককে আপনি নেতা মানবেন। কারণ আপনি বাংলাদেশের যে মারুফ ভাই আজকের এই অবস্থা, এটা তো এমনি হয়নি। আজকে যে আমরা 71 থেকে সরে একদম 24-এ একদম ডিফারেন্ট কিছু দেখছি, এটা তো এমনি হয়নি। এটার তো কারণ আছে। কারণ কি, অনেকগুলা মানুষ জীবন চক্রের বাঁকে বাঁকে কম্প্রোমাইজ হয়েছে না? জি। আমি বলছি না যে আমাদের বাম নেতারা বা জাসদের নেতারা, আপনি যাদের কথা বলছেন আমি বুঝতে পারছি, আমার অনেকে খুবই কাছের, অনেকে অনেক কাছের মানুষ, কিন্তু কম্প্রোমাইজ তো হয়েছে, আমি তো এটা অস্বীকার করতে পারবো না। ইফ আই এম কম্প্রোমাইজ, আই এম কম্প্রোমাইজড। এবং আমাদের কম্প্রোমাইজ হওয়ার কারণে আমাদের এই যে বারবার মানে একটা মানুষের এক জীবনে কত লাগে, আমরা কি করেছি, সব সময় আমরা নিজের সুবিধার জন্য আমার দেশকে স্টেকের মধ্যে রাখছে। হ্যাঁ, তুমি আমার দেশের, আমার ভালো মন্দ আমি বিবেচনা করি না। আমি বিদেশেও কিন্তু রাজনীতিতে অনেক কিছু হয়, এটা কোনো অনেক ব্যাপারেই আপনাকে অনেক কিছু করতে হয়। কিন্তু বিদেশে, আপনি যে দেশে থাকেন, আমি যে দেশে থাকি, ওরা কিন্তু বেসিক স্ট্রাকচারে কখনো হাত দিবে না। আপনি কানাডাই বলতে হবে। আপনি ওদের ইয়াতে যে পার্লামেন্ট হিলের সামনে যে বলতে পারবেন না অন্য দেশের পতাকা আমি কানাডা মানি না, এটা বলতে পারবেন না, অসম্ভব। এরকম হাজারো ঘটনা আছে, সময় নাই, না হলে আমি আপনাকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলতাম পার্লামেন্ট হিলের। কিন্তু এইসব নেতারা তো এদেরকেই মানতে হবে, কারণ ওনাদেরকে তো কেউ মানে না। ওনাদের চরিত্র, ওনাদের ক্যারেক্টার বুঝে গেছে মানুষ। তো এখন এই যে আবার গোপালগঞ্জে ফিরি আমি, গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড এবং এর পরবর্তী ঘটনাগুলোর প্রেক্ষাপটে বাংলাদেশে দেখলাম, বাংলাদেশ আওয়ামী লীগ
এবং অন্যান্য দলগুলো তাদের অঙ্গ সংগঠন, 4টা অঙ্গ সংগঠন, তারা আওয়ামী লীগ না, তাদের 4টা অঙ্গ সংগঠন বিশেষ করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগ আগামীকালকে হরতাল ডেকেছে সর্বাত্মক, এবং আওয়ামী লীগ এটি সমর্থন জানিয়েছে। আওয়ামী লীগের সভাপ্রধান বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটি ভিডিও একটি দেখেছি যে তিনি একটি বার্তা দিয়েছে, এটি পালন করার জন্য আহ্বান জানিয়েছেন সবাইকে। আপনি কি মনে করেন শুধু আওয়ামী লীগ না, সাধারণ মানুষও কি আবার একটু ঘুরে দাঁড়াবে এই নৈরাজ্যের বিরুদ্ধে, এই যে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে? মানুষ কি সোচ্চার হবে, বা আওয়ামী লীগের সঙ্গে যতটুকু দূরত্ব তৈরি হয়েছে সেটি কি আওয়ামী লীগ পারবে কভার করতে? কাদের দূরত্ব তৈরি হয়েছে? মানুষের। যে 5ই আগস্টের আগে হয়তো অনেকে আওয়ামী লীগের ব্যাপারে এক ধরনের একটু দূরত্ব ছিল, রিজার্ভেশন ছিল। হ্যাঁ, তো এখন আপনি মনে করছেন যে মানুষ কি আবার ঘুরে দাঁড়াবে মুক্তিযুদ্ধের পক্ষে? মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ঘুরে দাঁড়াবে মারুফ ভাই, আমি এটা একদম বলতে পারি। মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ঘুরে দাঁড়াবে। আর এই হরতালের কথা যদি বলেন, আপনি হয়তো দেখবেন হরতাল সেইভাবে সফল হয়নি, অসুবিধা নেই। কিন্তু এই যে গোপালগঞ্জবাসী যে এরকম একটা ভাবে নিজেদের একটা প্রতিবাদের নিরস্ত্র মানুষগুলো প্রতিবাদ করলো, তারা বঙ্গবন্ধুর সমাধিকে রক্ষা করলো। বঙ্গবন্ধু তো শুধু গোপালগঞ্জবাসীর একার না, বঙ্গবন্ধু গোটা বাংলাদেশে, তাই তো? এই যে রক্ষা করলো, কারণ আপনি দেখেন 51% মহিলাকে আমি বলতে চাই, আজকে যারা যা করতে চাচ্ছে সেটা যদি এইটা যদি আপনি হয়তো পারে বোরখা টোরখা পরে আছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি কি ভাবতে পারেন যে যদি সত্যি সত্যি তারা খেলাফত এস্টাবলিশ করতে পারে, শরিয়া আইন এস্টাবলিশ করতে পারে, আপনি যে ঘর থেকে বেরোতে পারবেন না? এটা কি আপনি জানেন? আপনি যে আগে প্রাইমারি স্কুলে আপনার আপনি চাকরি পেয়ে যেতেন, আপনার কোটা নাই, এটা আপনি জানেন? আমি তাদেরকে বলবো, আমি মনে করি প্রত্যেকটা মানুষের আজকে বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানো দরকার, এবং এই যে গোপালগঞ্জ বাসীর এত আত্মত্যাগ, সেজন্য আমি পার্সোনালি আওয়ামী লীগ তাদের সহযোগী সংগঠনরা যে হরতালের আহ্বান করেছে, আমি এটাকে সমর্থন জানাই। অ্যাটলিস্ট আমরা তো কিছুই করতে পারছি না, কারণ এই পেটুয়া বাহিনী তো আমাদের বেরিয়ে হইতে দিতেছে না, ইউনূসের বাহিনী তো মানুষকে বেরিয়ে হইতে দিতেছে না। সেখানে হরতাল, আমি ঘরে বসে নিজেকেও যদি বলি যে আমি বাইরে বের হব না, আমি আমার বাচ্চাটাকে স্কুলে দিব না, আমি আমার অফিসে যাব না, আমি যদি আমি বাসটা নিয়ে, বাস ড্রাইভার, আমি বাস বেরোবো না, হ্যাঁ বাধ্য হব, অনেকের কারণে হয়, কিছু মানুষও যদি হয়, 25% মানুষও যদি এটা ফলো করে, এটাকে মানে, আমি সেটাকে মনে করবো যে গোপালগঞ্জবাসীকে কিছুটা সম্মান আমরা দেখাতে পেরেছি, এবং আমি এটার সাথে পূর্ণ সহমত জানাই। জি, একদম শেষ পর্যায়ে শেষ একটি প্রশ্ন, এটা গত 4 দিন পর্যন্ত, অর্থাৎ 3 দিন পর্যন্ত 16 জুলাই থেকে আমি সবাইকেই এই প্রশ্নটি করি, আপনাকেও সেটি করছি। সেনাবাহিনী যেই আচরণটি করেছে গোপালগঞ্জে, আমরা এর আগে দেখেছি গত সরকারের সময় কথায় কথায় জাতিসংঘ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্যাংশনের কথা বলা হতো, একটু কিছু হলেই স্যাংশন দেওয়া হবে, নিষেধাজ্ঞা দেওয়া হবে সেনাবাহিনীকে, বিজেপিকে, র্যাবকে, সচিবদেরকে, আমলাদেরকে, কিংবা মন্ত্রী এমপিদেরকে ইত্যাদি। এই যে ভয়, একটা জুজুর ভয় দেখানো হতো, এখন সেনাবাহিনী যে কাণ্ডটি করলো, আন্তর্জাতিক জায়গা থেকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি এখন কোনো স্যাংশনের পথ খোলা আছে, নাকি সেটি বন্ধ হয়ে গেছে? আপনার উত্তর কি হবে বা বিশ্লেষণ কি হবে? আমি যতটুকু বুঝতে পারছি, আমি তো এদিকে থাকি, মানে সত্যি কথা বলতে মার্কিন যুক্তরাষ্ট্র তখনকার যে বাইডেন গভর্নমেন্ট ছিল, ওটা তো আমাদের পক্ষে মানে বাংলাদেশের পক্ষে, মানুষের পক্ষে ছিল না। ওনাদের ওই 71ও মনে আছে, সবই মনে আছে, এবং ওনাদের একটা আমাদের পোর্ট, আমাদের সেন্ট মার্টিন, এগুলো ওনারা দখল করতে চায়, এবং এটা তো শেখ হাসিনা বারবার তার ক্ষমতা থাকাকালীন বলেছেন। আমি বলতে পারছি না যে কালকেই স্যাংশন হয়ে যাবে এরকম, কারণ ইউনূসের অর্থবল, লোকবল, মানুষ মানে ইন্টারন্যাশনাল লবিং, কারণ সে তো 96 সন থেকে লবিংই করতেছে, তার কাজই লবিং করা। এগুলো করার পরেও কিন্তু ইউনূস বাংলাদেশের মাটিতে, ইউনূস কিন্তু পা ফেলতে, তার কিন্তু ডগম 11 মাসে তার চেহারা দেখেছেন, তাকে সে মানুষের সামনে কথা বলতে ভয় পায়, সে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় না।
এইরকম যে অবস্থা, এটা মার্কিনীরা খুব ভালো বুঝতে পারছে। মার্কিনীরা মরা গরুতে, ঘোড়াতে, আপনি যে ঘোড়ার রেস হয় না, যে ঘোড়া দুর্বল সেটাতে বেশি দিন আর বুলি লাগায় না, তখন তারা আবার একটা সবল ঘোড়া খুঁজবে, হয়তো পেয়েও যাবে হয়তো। আমার ধারণা কোনো একটা মানে আমি বলতে পারছি না, আমি এটা বলছি না যে কালকে স্যাংশন দিয়ে দিবে, বাট পজিটিভ কিছু একটা বাংলাদেশের মানুষের জন্য অপেক্ষা করছে। এবং মার্কিনীরা বুঝে গেছে আসলে বাংলাদেশের মানুষ, ভারতীয় উপমহাদেশ এবং বাংলাদেশের মানুষের যে মনস্তত্ত্ব, সেটাকে সিরিয়া, তারপরে সাউথ সুদান, ওগুলা দিয়ে চিন্তা করলে লাভ নেই। বাংলাদেশের মানুষের যে রিবেলিয়াস টেন্ডেন্সি, সো ভালো কিছু অপেক্ষা করেন মারুফ ভাই, এটুকু আমি এখনই বেশি কিছু বলতে পারবো না। আমি এটা মিন করছি, মানে তখন যেই প্রেক্ষাপটে গত সরকারের সময় যেই ধরনের ঘটনা প্রবাহের কারণে স্যাংশনের প্রশ্নটি আসতো এবং বলা হতো, এখন গোপালগঞ্জেরটা কি সেটা মানে ওই পর্যায়ের কিনা, নাকি তার চেয়ে খারাপ? তার চেয়ে খারাপ। আপনি যদি স্যাংশনের কথা বলেন বা ম্যাসাকার বা ক্যাজুয়ালিটির কথা বলেন, তার থেকে খারাপ। একটা জেলাকে আপনি আটকে ফেলছেন, এখন খালি উপর দিয়ে প্লেন যাবে, রাত্রে যায় কিনা আমরা সেটাও জানি না। তো একটা জেলাকে, কারণ আমার কোনো সংবাদপত্র নাই, আপনাকে আমি হাজারো হাজারো সংবাদ দেখাতে পারবো শেখ হাসিনার সময় যারা জুলাই আগস্টের সত্য মিথ্যা বাংলাদেশের পেপারগুলো, প্রথম আলো, ডেইলি স্টার, সবাই, সমকাল, সবাই ছাপছে, টেলিভিশন গুলো দেখাচ্ছে। এখন কি দেখতে পারেন? কিছুই দেখতে পারি না। সোশ্যাল মিডিয়া নেট বন্ধ করে রাখছে, আমরা তো নিউজ পাই না। এটা যার পরেও যতটুকু পেয়েছি, সেটাও ইকোনমিস্ট, গার্ডিয়ানের মতো পত্রিকা, আল জাজিরাও ছাপতে বাধ্য হয়েছে। তার মানে কতটা ওর থেকে খারাপ। এখন আপনি স্যাংশনের কথা বললে, ডিপেন্ডিং অন মানে ইউনুসের সাথে তো আপনাদের জানেনই যে মার্কিনীদের একটা সম্পর্ক আছে, সময় লাগবে, অবস্থা তার থেকেও খারাপ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন, আপনাদের জন্য বা শেষে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি, আমরা কথা বলছিলাম গোপালগঞ্জে মানবাধিকার নিষিদ্ধ, এই যে আমরা বিস্ময়বোধক যে চিহ্নটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম এবং শেষ করলাম, যে এর আগে যখন সেনাবাহিনী বাংলাদেশের বা বিভিন্ন ধরনের কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে আমরা দেখতাম যে কোথাও না কোথাও থেকে স্যাংশনের কথা আসতো, হুমকি আসতো, ভয় আসতো ইত্যাদি। কিন্তু এখন যে আলামতটি হলো, সেটি সেই পর্যায়ের নাকি তার চেয়ে কম? মানবাধিকার আসলে গোপালগঞ্জবাসীর দরকার কিনা, সেটি এখন যে পর্যায়ে আছে সেটি কি দেখতে একদম নিষিদ্ধ কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বললেন কানাডা প্রবাসী মানবাধিকার কর্মী শায়লা আহমেদ লোপা। এতক্ষণ সঙ্গে ছিলেন এবং আশা করি আপনারা তার কথাগুলো পরবর্তীতে যখনই শুনবেন, মনোযোগ দিয়ে একটু শুনলে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা তার কথায় শুনতে পাবেন। নির্দিষ্ট কোনো একটা দলকে যারা সমর্থক, কোনো একটি নির্দিষ্ট জেলা, তাদের মানবাধিকার বাংলাদেশে থাকবে না। আসলে আমি বলতে চাই যে বাংলাদেশে 80-90% মানুষের মানবাধিকার নাই এই মুহূর্তে। এই যে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, এইটা কিন্তু ফ্যাসিজমের একটা সংজ্ঞার মধ্যে পড়ে। এখন যে গত 11 মাস যাবৎ যে সরকার চলছে, সেটা একটা ফ্যাসিবাদী সরকার চলছে। এই যে ডক্টর আসিফ নজরুল, হি ইজ এ মাস্টার মাইন্ড, গ্রিডি, মানে আমি কি বলবো, লোভী একজন মানুষ, এবং খুবই একজন ধূর্ত লোভী থাকে না, ধূর্ত লোভী শেয়াল, উনি হচ্ছে সেই ব্যক্তি। ওনার নামটা যতটা আমরা ইউনুসের নাম বলি, প্রতিবার তার নাম বলা উচিত। এই যে ধূর্ত লোভী শেয়ালটা আসিফ নজরুল, উনি এতদিন ফ্যাসিবাদ প্রত্যেকটা মিথ্যা কথা বলেছে। সেই জাহানার ইমামকে বিট্রে করা থেকে তার শুরু, এখন থেকে সে জাহানার ইমামকে ইউজ করে নিজের পরিচিতি বাড়িয়ে, সেখান থেকে যে তার বিট্রে বাংলাদেশকে করা শুরু হলো, মুক্তিযুদ্ধকে করা শুরু হলো, এখনো চলমান। এবং আপনি জানেন জুলাই আগস্ট এবং তার আগে থেকে তারা একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করেছে, তার মধ্যে ফ্যাসিজম একটা ন্যারেটিভ ছিল, বিকজ দে আর ফ্যাসিস্ট। এই 11 মাস যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং যারা বাংলাদেশে চালাচ্ছে এবং যারা বিভিন্ন কমিশনের বিভিন্ন জায়গায় বসে আছে,
দে আর ফ্যাসিস্ট। সুতরাং তাদের মাথার মধ্যে দে আর ক্রিমিনাল মাইন্ডস। তারা ওই জিনিসটাকে তারা মাথার মধ্যে নিয়েই তারা ওই ন্যারেটিভটা গত সরকারের আমলে সেট করতে পেরেছে, কারণ তারা তো জানে কি করলে একজন মানুষ পূর্ণভাবে হিটলারের থেকেও খারাপ, হিটলারও লজ্জা পাবে।